আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব নিয়ে এসে গেছি। আর আজকের পর্বের অতিথির পরিচয়, তার কর্মকাণ্ড ধীরে ধীরে প্রকাশ পাবে। শুরুতেই নামটা জানিয়ে দিচ্ছি, অশেষ দাস। নমস্কার। নমস্কার অশেষ দা, আপনাকে আমাদের আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনার প্রথম আসা এসেই কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে আড্ডাগুলিতে আমার প্রথম দিন থেকে উপস্থিত থাকা উচিত ছিল, কারণ তোমার সাথে আমার বন্ধুত্ব তো আজকের নয়, দীর্ঘদিনের। বহু পুরো 2003-4 সাল হবে, তারও আগে। তখন আমরা একসাথে একটা কাগজ করতাম, আড্ডা, তারপরে একটা কাগজ উত্তর ভূমি তার নাম। সেই হিসাবে তোমার সাথে আমার বহু শুরু থেকেই থাকা উচিত ছিল। আমার মনে হয় আমাদের বিষয়টা তো আলাদা হয়ে গেছে, লেখালেখি, সে কারণে তোমার কবিতা আর আমি একেবারে নিরস প্রবন্ধ। না, প্রবন্ধ হলেও আমার হাতের সামনে রয়েছে অশেষ কুমার দাস, শিলিগুড়ির সন্ধানে। শিলিগুড়ির কথা হবে, আপনার লোক সংস্কৃতি, সেটা নিয়েও বিষয়টা আপনার, সেটা নিয়েও কথা হবে। আর আপনার যে জনজাতি নিয়ে যে কাজকর্ম, ধিমাল বা রাজবংশী, সাঁওতালি, বড়ো, হ্যাঁ, সে সমস্ত বিষয়েও আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সময় সীমার মধ্যে বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, একটু শিলিগুড়ির শুরুয়াত হয়তো এখন অনেকেই জানেন, তবু আমাদের চ্যানেলে আমরা প্রথম আপনাকে পেয়েছি। আপনার শিলিগুড়ি নিয়ে প্রচুর কাজকর্ম রয়েছে, একটু গোটা দিকটা একটু। দেখো, শিলিগুড়ি নামে যে গ্রামটা একটা ছিল, সেটার নামও শিলিগুড়ি ছিল না। সেটা প্রথমে ছিল শিলিখাগুড়ি, আচ্ছা, তারপরে শিলিয়াগুড়ি, তারপরে আমার ধারণা এটা নিয়ে কোনো লিখিত নেই, তবে শিলিখাগুড়ি এবং শিলিয়াগুড়ি এই দুটো লিখিত আছে খান চৌধুরী আমানতুল্লাহ আহমেদের যে কোচবিহারের ইতিহাস সেখানে। আচ্ছা। এবং এই গ্রামটা ছিল আমাদের শক্তিগড়ের পাশে একটি গ্রাম, সম্ভবত ওটা 32 নম্বর ওয়ার্ড এখন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। সেখানে থাকতেন কোচবিহারের মহারাজার ভাই শিষ্য সিংহ, ওখানে থাকতেন। আর মহানন্দার ওপারটাতে ছিল পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, যেটা এখন ফাঁসিদোয়া থানা এলাকা। উনি এখানে থেকে নজর রাখতেন যে ওপার থেকে যাতে তার রাজ্যে আক্রমণ না হয়। শিষ্য সিংহকে 1524 সালে বিশ্বসিংহ কোচবিহারের রাজা হওয়ার পর, দ্বিতীয় রাজা, তিনি বৈকুণ্ঠপুরটা দিয়ে দেন, বলে এটা তুমি শাসন করে এই অঞ্চলটা, তার বিনিময়ে তোমাকে একটা কাজই করতে হবে, কোনো খাজনা আমাকে দিতে হবে না। আমার অভিষেকের দিন আমি যে কোচবিহার শহরে যে মিছিল বার করবো হাতের পিঠে করে, তুমি আমার মাথায় ছাতা ধরে থাকবে। হ্যাঁ, যার জন্য জলপাইগুড়ি রাজাকে ছত্রধর রাজাও বলা হতো। শিষ্য সিংহ রায় কতবারই ধারণ করে বৈকুণ্ঠপুর শাসন করে। বৈকুণ্ঠপুরের মধ্যেই ছিল আমাদের এই শিলিগুড়ির 1 থেকে 30 নম্বর ওয়ার্ড। এটাই শিলিগুড়ি নামে পরিচিত হয়। আমার ধারণাটা ইংরেজরা শিলিয়াগুড়ি বা শিলিখাগুড়িকে বাদ দিয়ে সিম্পলি SILIGURI করে দেয় শিলিগুড়ি। এটা রেল স্টেশন আসার সাথে সাথে মনে হয় টাউন স্টেশন। এটা হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ির শুরু একেবারে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার, 1901 সালে এই 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে মোট জনসংখ্যা ছিল 784 জন। আচ্ছা, তারপরে এটা ধীরে ধীরে এখানে একটা মহকুমা সদরে পরিণত হয়। 1907 সালের 25শে মার্চ না মে মাসে শিলিগুড়িতে এটা হাসকুয়া থেকে নিয়ে আসে। তার থেকে অনেক পুরনো জনপদ হচ্ছে আমাদের মহানন্দার ওপারে ফাঁসিদোয়া থানা এলাকা, যার জন্য হাসকুয়াতে এর প্রথম সদর দপ্তর স্থাপিত হয়েছে। আর এখানে পরে হয়েছিল, এখানে তারপরে শিফট হয় কোর্ট হওয়ার সাথে সাথে। আচ্ছা, তার মানে শিলিগুড়িতে প্রথম কোর্ট হয়েছিল, তার আগে স্টেশনটা ছিল। আপনি কি শিলিগুড়িতেই মানে ছোট থেকে বড় হওয়া, জন্ম? এখানেই আমার জন্ম, মহানন্দা নদীর পাড়ে। আচ্ছা, রেল লাইন শিলিগুড়ি টাউন স্টেশন থেকে জংশন যেতে বাদিকে একটি বাড়িতে আমার জন্ম। সেই বাড়িটা মালিক ছিলেন মানিক ব্যানার্জি। আচ্ছা, এবং আপনার বাবা এখানে কি করতেন? আমার বাবা এখানে একটি
ইউরোপিয়ান কনসার্নে চাকরি করতেন, তার নাম আচ্ছা। ছিল স্টিল ব্রাদার্স। আচ্ছা, তা উনি কি এখানেই ছিলেন, মানে কবে এসছেন? উনি বাংলাদেশ থেকে, তখন তো পাকিস্তান ছিল, হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে বিএ পরীক্ষা ফাইনালটা দিয়ে চলে এসেছিলেন। এখানে চলে আসতে বাধ্য হন, কারণ ওনার এক মুসলিম বন্ধু ওনাকে বলেন, তুই ভাই চলে যা, আমি তোকে পৌঁছে দিচ্ছি। এই চলো, সেগুলি খুব জটিল ব্যাপার, ইতিহাসের ব্যাপার, অনেক ভুল, অনেক। সেটা কোন জেলা থেকে আসা? আমাদের দেশ ছিল বরিশাল জেলায়। বরিশাল। বাবা পড়াশোনা করেছেন বাইরে, বাইরে থেকে। বাইরে বলতে? বাইরে বলতে বাংলাদেশেই, অন্য ইউনিভার্সিটি, মানে ঢাকা। ঢাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এবার শিলিগুড়িতে আসলেন উনি, তারপরে উনি একটা ব্রিটিশ কোম্পানিতে। প্রথম আমার দাদু, তিনি এখানে একটি চা বাগানের ডাক্তার ছিলেন, তার ওখানে শেল্টার নেন। সেখানে তার কাজ ছিল এই বাড়িতে যত বা চা বাগানের যত ছোট ছেলে মেয়ে আছে, তাদের তো মাস্টারমশাই খুব অভাব ছিল। বাবাকে বললো, এদের তুমি পড়াবে আর বাজার করবে, এছাড়া তোমার কোনো কাজ নেই। তারপরে একদিন ওই চা বাগানের এক সাহেব কিছু হিসাব কষতে দেন। তিনি ওই দাদুকে বলেন, ডক্টর বিজয় চন্দ্র, ডুয়ার্সে খুব জাফজেল ডাক্তার ছিলেন, মানে ম্যানেজার যখন ছুটিতে যেতেন তখন উনি বাগানের দায়িত্বে থাকেন, সম্ভবত কুর্তি টি স্টেট। আচ্ছা, সেখানে ওই ডাক্তারবাবুকে ডেকে ম্যানেজার বলে যে, আপনার যে ভাইপো এসছে, সে কি আমার হিসাবগুলি করে দিতে পারবে? জাফজেল ডাক্তার, সে তার উত্তর, কেন পারবে না, কেন পারবে না, ঠিক করে দিয়েছে। করে দিয়ে তা বলছে, যা তুই দিয়ে ম্যানেজারকে। তখন ম্যানেজার তো হিসাব টিসাব দেখে কদিন বাদে আবার ডেকে বলে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তো বাবা বলেছে, স্যার আই নিড আ জব। ওকে। কিছুদিন বাদে উনি ডেকে বললো, আরো অনেকে যাবে তোমার মতন, আমি পাঠাচ্ছি, তুমি এখানে ট্রাই করো। সেখানে স্টিল ব্রাদার্স, তখন ওটা ছিল ভারতবর্ষে, যেটা শুনেছি যে থার্ড হাইয়েস্ট পে দিত ওরা, বিরাট, বছরে 2বার 20% করে বোনাস আর এক্সগ্রেশন, এই সমস্ত ব্যাপারটা পাচ্ছি। কোথায় চলে গেছিলেন? কোথায় কাজটা করতেন স্টিল ব্রাদার্স? কাজটা শিলিগুড়িতেই হতো। শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের ওপারে বাদিকে যে দুটো কাঠের বাড়ি ছিল, তার একটা বাড়িতে সেই স্টিল ব্রাদার্স এর অফিস ছিল। সাহেব খুব শৌখিন ছিল, তারা বাড়িতে বলতো, অফিসের এখানে পেয়ারা গাছ লাগাও, আমার স্টাফরা সেই পেয়ারা খাবে, এরকম লোক ছিল। ডিপি কেনি আর বেলি বলে দুই সাহেব ছিলেন, তাদের কথা চিনতে পারা যায় না, তাদের শুনলে মনে হয় না যে ইংরেজ সাম্রাজ্যবাদ, ইংরেজ ওই দুই সাহেব, তাদের ব্যবহারের কথা মনে পড়লে। সত্যি তাই, মানে এরকম আমরা টোটালিটির মধ্যে দিয়ে এরকম ভাবি। আর স্টিল ব্রাদার্স এর আরেকটা বড় বিশেষত্ব ছিল, প্রোডাক্ট কি ছিল? তাদের প্রোডাক্ট কিছু ছিল না, তাহলে তারা সিম্পলি ইট ওয়াজ আ ট্রেনিং কনসার্ন, ব্যবসায়ী। আচ্ছা, কিন্তু না, ওই স্টিল ব্রাদার্স এর ভেতরে এরা যেটা করতো সেটা হচ্ছে তোমার চা বাগানের ফুড গ্রেনস ম্যানেজমেন্ট। এই এত চা বাগান হচ্ছে ডেইলি, তখনও হচ্ছে। বাবা যখন চাকরিতে জয়েন করেছেন 51-52 সালে, 1951-52 সালে, তখনও তোমার নতুন নতুন চা বাগান হচ্ছে, তা লেবারদের খাবার দেবে কে? তখন স্টিল ব্রাদার্স, সেটা একটা ইংল্যান্ডের কনসার্ন, লেখা থাকতো স্টিল ব্রাদার্স ইনকর্পোরেটেড টু ইংল্যান্ড। সেখানে ওরা ফুড গ্রেনস ম্যানেজমেন্টের কাজটা করতো, এবং তখন শুধু ফুড গ্রেনস না, প্রয়োজনের লেবারদের মানে সেই রুমাল দেওয়া হতো, ছাতা দেওয়া হতো, সেগুলি ওখান থেকে যেত। সিম্পলি স্টিল ব্রাদার্স ওয়াজ আ সফিস্টিকেট রেশন শপ, এটাই বলা যায়। কিন্তু খুব হাই প্রোফাইলে এদের কাজ হতো, এক গ্রেন চালেরও হিসাব রাখতে হতো, এরকম ছিল, মানে একেবারে বেনিয়া, একদম বেনিয়া। এবং সারা পৃথিবীতেই ওরা এই ব্যবসা করতো। পরে ধীরে ধীরে ওরা ব্যবসা গুটিয়ে নেয়, এখন স্টিল ব্রাদার্স বলে কোনো কনসার্ন নেই, অস্তিত্ব নেই। এবং স্টিল ব্রাদার্স এর একটা বড় ছিল যে প্রতি বছর নিউ ইয়ার্সে লন্ডন থেকে পৃথিবীর যেই যেই প্রান্তে তার স্টাফ আছে, প্রতিটা স্টাফের জন্য কিছু গিফট আসবে, সাথে চকলেট, এবং কেকটা ওখান থেকে পাঠাতো না, কলকাতা কিনে কেক পাঠাতো। যেমন শিলিগুড়ির কেক আসতো গ্রেনারিস থেকে, এরকম সব ব্যাপার ট্যাপার ছিল। এবং স্টিল ব্রাদার্স সম্পর্কে বলা হয় যে স্টিল ব্রাদার্সে যদি বোনাস হতো, শিলিগুড়ির বাজারে কাপড়ের দাম বেড়ে যেত, এটা বলা হয়। এরকম লোকে হাসি ঠাট্টা করেই বলে। সেটা কত সাল পর্যন্ত ছিল?
এটা 69 অবধি ছিল। বাবা, তার মানে তারপরে যখন- স্বাধীনতার মানে ইংরেজরা চলে যাওয়ার পরেও তাদের অস্তিত্ব রেখে গেছে। একদম। আচ্ছা, এবং আপনার বাবা কতদিন ছিলেন সেখানে? আমার বাবা এখানে চাকরি করেছেন 87 অবধি। তার মানে 87-এ কি স্টিল ব্রাদার্স ছিল? না, না, তখন ওটা ইন্ডিয়ান কনসার্ন হয়ে যায়, আচ্ছা, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন। ও ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ওটাকে কর্পোরেট করে, কারণ এই আন্ডারটেকিং করে, কারণ ওদের তো দরকার হুম, মালিকানা পরিবর্তন হবে, তখন ওটা সার্ভিসিং তার ইউনিট মানে হয়ে যায়। ফ্লেভারটা সেখানেও ইউরোপিয়ান কিছুটা ছিল, ছিল কিছুটা। মানে ইন্ডিয়ান যারা যেমন অফিসে গেলে পরে একটা স্টাফ দুবেলা 2 কাপ চা আর 4টে মেরি বিস্কুট পাবেই, আচ্ছা এই আভিজাত্যটা ছিল। আর কিছু ছিল না, মাইনে টেনে সুযোগ সুবিধা এগুলো কমে গেছিল। এগুলো একদম শেষ করে দিয়েছিল। আচ্ছা, সবখানে হচ্ছে, এখন ইংল্যান্ডেও এটা হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, সেই আপনি তো এখানেই, তার মানে ন্যাচারালি আপনি বা আপনার যারা যারা সকলে পরিবারের ছিলেন সবাই শিলিগুড়িতেই পড়াশুনো, বড় হওয়া, এই কাজগুলো করব, মানে আপনি যে এই যে শিলিগুড়ির যে মাটি খুঁড়ে কোথায় কি আছে, বা এই যে মাটির কাছাকাছি মানুষগুলো যেমন সাঁওতাল, ধিমাল, এই আগ্রহগুলো কবে থেকে হলো? এই আগ্রহটা আমি বলি, এটা আমাকে বিভিন্ন জায়গায় সেদিন বহরমপুরে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, তো আমি সবচেয়ে ভয় পেতাম আমার ছাত্র জীবনে ইতিহাসকে। ভয় পাওয়ার থেকে আমার মনে হতো যে এটা একটা একঘেয়েমি বিষয়। আচ্ছা, ভালো লাগতো। এবছর আওরঙ্গজেব পড়লাম, তারপরে বছর আবার বাবর, তারপরে বছর হুমায়ুন, এরকম ভাবে চলতে থাকতো। একদিন আমার মাস্টারমশাই দুর্গা প্রসাদ বিশ্বাস, তিনিও শিলিগুড়ি সাহিত্য জগতের, শিলিগুড়ি কি উত্তরবঙ্গের নাম করা একজন সাহিত্যিক, এবং তার হাতে তো মানে লিটল ম্যাগাজিনের কাজকর্মগুলো। তিনি একদিন অফ পিরিয়ডে, ওই আমাদের ইতিহাসের মাস্টারমশাই ছিলেন না, উনি আসলেন ইতিহাসের ক্লাসে প্রক্সি দিতে। হেডমাস্টার মশাই পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো ইতিহাস ওরকম জানি না, তোদের কোনো প্রশ্ন থাকলে বল। আমি, আমাদের ক্লাসে অনেকেই এখন শিলিগুড়ির বিখ্যাত মানুষ, সে নামগুলি বলছি না, তো আমাকে বলে তুই বল, বন্ধুরা খোঁজাচ্ছে। স্যার ইতিহাস পড়তে তো খুব একটা ভালো লাগে না, মুখস্থ করি। আর একটা কথা বলি, সব জায়গার ইতিহাস আছে, শিলিগুড়ির কি কোনো ইতিহাস নেই? উনি বললেন আছে, অবশ্যই, একটু বড় মাস্টারমশাই গতানুগতিক উত্তর। সেদিনের মতন চ্যাপ্টার শেষ। এবার ক্লাস 9-এ উঠলাম, তখন আমাদের স্কুলের লাইব্রেরি চালু হলো। বলো 9, 10, 11-এর ছেলেরা, তখন 11 ক্লাসের হায়ার সেকেন্ডারি ছিল, তারা স্কুলের লাইব্রেরি থেকে একটা করে বই নিতে পারে। আমি গেছি অফ পিরিয়ডে, তখন আমাদের কাছে খুব আকর্ষণীয় ছিল দেবী চৌধুরানী, আমাদের পাশেই। হ্যাঁ, তো আমাদের গদাদা বলে একজন ছিল, তাকে বললাম গদাদা দেবী চৌধুরানী বই হবে? স্যার এরকম করে মুখ ঢেকে পেপার পড়ছিল, পেপারটার নামিয়ে বলে অশেষ, তুই দেবী চৌধুরানী না, এই গদা, ওকে ওই চৌমংলামার চোখে উত্তরবঙ্গ বইটা দে। ওটা পড়েই আমার শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ সম্পর্কে একটা বিরাট আগ্রহ জন্মায়। তবে এটা ঘটনা যে চৌমংলামার চোখে উত্তরবঙ্গ বইটাকে আমি কি চোখে দেখি, পরবর্তীকালে বইটা বাজার থেকে আউট হয়ে যায়, আর ছাপাও হয়নি। এটা আমাদের উত্তরবঙ্গবাসীর দুর্ভাগ্য। আছে ওটার কোনো কপি কি কিছু পাওয়া যায়? না, এখন নেই। ওটা আমাদের থানার উল্টো দিকে একটা চৌধুরী বুক স্টল ছিল, ওরা ছিল ওটার পাবলিশার। ওখানে আমি বাবার থেকে টাকা নিয়ে ওটা কিনতে এসেছিলাম, বলে নেই, 10 টাকা দাম ছিল। তারপরে একজন আমাকে পড়তে দিল, পড়তে দিয়ে 2 দিন বাদে নিয়ে গেল। আমার মনে হয়েছিল যে ওটা একটা আমাদের নর্মাল কালচারাল এভিডেন্স, কিন্তু পিওর হিস্ট্রি নয়, তবে কিছু কিছু ইতিহাসের মধ্যে আছে। আচ্ছা, কিরকম কি কি ছিল? সব, তখন 5টা জেলা ছিল, এখন তো ওগুলি ভাগ হয়েছে, মালদা, দিনাজপুর, দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলা সম্পর্কে 5টা চ্যাপ্টার, কিন্তু অসাধারণ বই। এবং সবচেয়ে ভালো লেগেছিল দার্জিলিং কি করে হলো, সেখান থেকেই আমার এই ইতিহাসের প্রতি একটা আগ্রহ। এবং 1828 সালে 2 সাহেব ওই বইতেই পড়েছিলাম, তার মধ্যে একজন ছিল মালদার উইলিয়াম বেন্টিক, তিনি দার্জিলিং এ গিয়েছিলেন,
তিনি দার্জিলিং থেকে এসে হুম রিপোর্ট দেন হুম যে এটা হচ্ছে ইংরেজ রাজত্বের কাছে একটা অজানা ভূখণ্ড, এবং সেই থেকে ইংরেজরা এখানে জাঁকিয়ে বসার চেষ্টা করে। হুম সিকিম রাজা থেকে কেড়ে নেয়, হ্যাঁ, হ্যাঁ। ইতিহাসের বিরাট বিরাট ব্যাপার। হ্যাঁ পরবর্তীকালে সেই হুম সাহেব কেন গেছিল সিকিম আর নেপালের বর্ডার বিবাদ মেটাতে, হুম এগুলি হয়েছে। এবং আমাদের শিলিগুড়ির ভূগোল যে আরো বড় ছিল, হ্যাঁ যেমন মেচি নদী অব্দি তো এখন আমাদের বাউন্ডারি শিলিগুড়ির। হ্যাঁ মেচির ওপর ও নেপালের ভেতরে সিদ্দিখোলা বলে একটা নদী আছে, হুম ওই অব্দি ছিল আমাদের শিলিগুড়ির বাউন্ডারি। আচ্ছা তো ওই জায়গাটা ইংরেজরা হুম নেপালকে দিয়ে দেয়, এবং ফ্রেড পিন বলে এক সাহেব লিখে গেছেন যে এই ডিসপিউটটাকে ইংরেজরা বলছে অন্টু ডিসপিউট। অন্তু, নেপালিরা উচ্চারণ করে অন্তু, ONTOO, আচ্ছা অন্তু ডিসপিউট। আচ্ছা সেখানে আমি গিয়েছিলাম, দেখে এসেছি হুম পরবর্তীকালে। যাই হোক, এই শিলিগুড়ি। হুম তবে দেশ বিভাগের আগে হুম শিলিগুড়ির থেকে জলপাইগুড়ির গুরুত্ব অনেক বেশি ছিল, কিন্তু দেশ বিভাগের ফলে শিলিগুড়ি এখন তো চিকেন নেক, হুম, অনেক রিস্কি এর একটা গুরুত্ব জোন। বেড়ে যায়। হুম টিম্বার, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, এগুলিকে কেন্দ্র করে শিলিগুড়ি টেবিল বড় লোক টেনিস হতে থাকে। টেবিল টেনিস টেবিল টেনিস, হুম হংকং মার্কেট সবই আছে হুম এর মধ্যে। এবং শিলিগুড়ির নির্দিষ্ট আদিবাসী বলতে, জনগণ বলতে, হুম যারা মানে একবারে সেই ভূমিপুত্র। সময় ইয়েস হ্যাঁ ভূমিপুত্র তারা হচ্ছে রাজবংশী, প্রথম রাজবংশী, হুম তারপরে মেচ, যাদেরকে বড় বলা হয় আসামে, হুম তারপরে হচ্ছে ধিমাল। একটা গবেষণা দেখা গেছে, তিনি আমাদেরই লোক, আমাদের এনজিপিতে থাকতেন, রেলের বিরাট অফিসার ছিলেন, মৃত্যুঞ্জয় মৈত্র। তিনি এশিয়াটিক সোসাইটিতে 2002 সালে একটা রিসার্চ পেপার পড়েন ধিমালদের নিয়ে, নিরাদের নিয়ে এবং তিনি লিঙ্গুইস্টিক্যালি প্রমাণ করেন যে টোটোদের একটা শাখা, তারা পথ ভুল করে এখানে আসে। কত ভুল করে মানে হ্যাঁ। আচ্ছা আচ্ছা তখন তো মানুষ দলবদ্ধ হয়ে বাস করতো। হ্যাঁ। সেটা হচ্ছে আজ থেকে 800-850 বছর আগে। এটা একটা লিঙ্গুইস্টিকের ব্যাপার, মানে তোমার ভাষা আমার ভাষা এর সিমিলারিটি ডিসিমিলারিটি কম্পেয়ার করে এগুলি বের করা যায় কত বছর আগে আমরা বিচ্ছিন্ন হয়েছি। এই আচ্ছা সেটা মৃত্যুঞ্জয় মৈত্র প্রমাণ করেছেন। আর ছিল থারু। থারুরা এখন প্রায় অলমোস্ট। টোটোদের অরিজিনটা কোথায়? যে টোটো পাড়াই তো নাকি? টোটোরা ওরাও এসেছিল ভুটান থেকে। ভুটান থেকে ভুটান বিশেষজ্ঞ যিনি মাইকেল হ্যারিস, তিনি বলছেন টোটোরা হচ্ছে টেকটোকো বলে একটা জনগোষ্ঠী আছে ভুটানে, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে ডুয়ার্সে প্রবেশ করে। আচ্ছা এই পৃথিবীর কোনো কিছুই যার ফলে বলা হয় যে কোনো জনগোষ্ঠী নির্মূল হয়ে যায় না, শুধু রূপান্তর ঘটে। হ্যাঁ টোটোদেরও তাই হয়েছে, ধিমালদেরও তাই হয়েছে। মানে অন্য কোথাও করে তারা ওই রকম ভাবে সাংস্কৃতিক পরিবর্তন আসে, খাওয়া দাওয়া বিবর্তন, যেটাকে আমরা বিবর্তিত হতে 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 হতে, যেরকম জিরাফের গলা, মানে যেটা আমরা পড়েছি আর কি ডারউইনিজম। একদম এই, আর কিছুই না। আচ্ছা। আর শিলিগুড়ির প্রথম আদমশুমারির কথা বলা উচিত, যেটা 1872 সালে হয়েছিল। তখন এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, তবে 48,000-এর নিচে। তার মধ্যে মনে রাখতে হবে 1872 সালের আগে কিন্তু শিলিগুড়িতে চা বাগান শুরু হয়ে গেছে। শিলিগুড়িতে প্রথম চা বাগান হয় 1864 সালে, কমার্শিয়ালি প্রোডাকশন শুরু হয়। তো 1872 সালে দেখা যায় যে প্রায় 24,000 রাজবংশী। আচ্ছা আচ্ছা, সেই রাজবংশীরা কি এখানেই তাদের ভূমি ছিল? তারা এখানেই থাকতো। আচ্ছা না, কিন্তু রাজবংশী বলতে আমরা যেটা বুঝি সেটা তো কোচবিহারে সেই তাদের না। একটু বলি, তারা আমাদের নর্থ বেঙ্গলে আসলো কি করে? এরা মূলত ছিল একটা জনগোষ্ঠী। কোচবিহারের রাজাদের কথা? কোচবিহারের রাজা থেকে আরম্ভ করে মঙ্গলের যে জনগোষ্ঠীটা, আচ্ছা, প্রথম প্রাগজ্যোতিষপুর রাজ্য এদের হাতে তৈরি হয়েছিল, সেটা খ্রিস্টপূর্ব 2600-তে। ওরা 300 বছর রাজত্ব করার পর রাজত্ব হারিয়ে ফেলে। কোথায় সেটা? ওখানেই প্রাগজ্যোতিষপুরী, আসামেই। আচ্ছা। সেখানে আসে অস্ট্রিক বলে একটা জনগোষ্ঠী, তারা কিছুদিন শাসন করে। তো অস্ট্রিকরা কি করেছিল, এই মঙ্গলয়ারদের মেরে ফেলেনি, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার কারণে
বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত, কোচ, মেচ, রাভা, গারো। হ্যাঁ, মানে এই সমস্ত। উৎস জায়গাটা হ্যাঁ, প্রাগজ্যোতিষপুর। উৎস হচ্ছে প্রাগজ্যোতিষপুর, আচ্ছা। মানে ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে কোচবিহারও তাদের গোষ্ঠীর কিছু অংশ হয়তো ওখানে গিয়ে সেটা ওখানে তারপরে তাদের সাংস্কৃতিক বিবর্তন হয়, তারা বাংলা ভাষা গ্রহণ করে। এখন তো ওরা বলছে আমাদের এটা রাজবংশী ভাষা, হ্যাঁ আলাদা কিন্তু ভাষা। আমাদের যে ভাষাতাত্ত্বিক যারা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, রামেশ্বর শ, এনারা বলছেন যে ওটাও একটা বাংলা ভাষার আঞ্চলিক রূপ। তাই তো পৃথিবীর সব ভাষাই আঞ্চলিক, ডায়ালেক্ট একটু বলছে ওটাকে। হ্যাঁ, ডায়ালেক্ট সাব ডায়ালেক্ট বাদ দিলে পরেও পৃথিবীর যে কোনো ভাষাই আঞ্চলিক। ইংল্যান্ডেও আছে, ইংরেজি ভাষাও তাই। কিন্তু সুনীতি চ্যাটার্জি তার ODBL এ দেখিয়েছেন বাংলার 5টা আঞ্চলিক রূপ: রাঢ়েন্দ্র, বরেন্দ্র, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গাল। তো ওরা হচ্ছে কামরূপী বাংলায় কথা বলে। বিপুরটা বাঁধালো ইংরেজ স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। তিনি 1906 সালে একটা বই লিখলেন, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। সেই বইয়ের ভলিউম 5-এ বললেন রাজবংশীদের ভাষায়, শিলিগুড়ির রাজবংশীদের ভাষাটা সার্ভে করে বললেন সেটা হচ্ছে বাংলা ভাষার রাজবংশী উপভাষা এবং বাহে নিভাষা। কিন্তু বাহে নামে এদের পরিচিতি লাভ করে পরবর্তীকালে বৃহত্তর জনগোষ্ঠী। অনেকেই বাহে বলে, অনেকেই বাহে বলতো। বিশেষত এখনো বাহেটা কি অবাঙালি সম্প্রদায়, তারা বলে ওই বাহে বাঙালি, কিন্তু এটা বলা উচিত নয়। বাহে কথাটা হচ্ছে বাবাহে। আচ্ছা, আমরা যেমন বলি বাবা জীবন কেমন আছো, ওরা বলে এ বাহে কাকা আপনি কুটে যাইছেন। আচ্ছা, মানে একটা আদরের সুইট একটা সম্পর্ক। এবং তারপরে যে এলিট সমাজ, শিলিগুড়ির যে এলিট সমাজ, তারাও বাহে বলে চিনল। তারা তো সবাই আর অ্যানথ্রোপোলজিস্ট আর ভাষাতত্ত্বী ছিল না, হওয়ার কথাও নয়। তারাও এই টাইপের ব্যাপারটাকে বাহে ধরে একদম প্রচলিত। এবার হচ্ছে তাদের যে জীবনবোধ, সহজ সরল জীবনবোধ। একটা ছেলে একটা বাজে রঙের একটা জামা পরলে বলতে কি বাহেদের মতন, এটা খুব মানে এদের আঘাত, অপমানজনক। এটা লাগবে, আমি হলেও লাগতো। তো যার ফলে আজকে কামতাপুর আন্দোলন, এরা বলছে আমরা বাংলার থেকে স্বতন্ত্র। ঠিকই আছে, যে যাতে খুশি থাকে এতে। মানে আমরা যারা একটু পড়াশোনা করি, একাডেমিশিয়ান হয়তো না, তারা এতেই সন্তুষ্ট, যে যা বলে। এখন রাজনীতিবিদদের উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, মানে ওদের ভেতরে এটা একটা বলবো যে যন্ত্রণার একটা প্রকাশ, এটা যন্ত্রণার প্রকাশ, আর কিচ্ছু না। যেরকম আফ্রিকানরা, আফ্রিকান সাহিত্য বলুন, এতে বলুন, ওরা যেহেতু ভীষণভাবে নিষ্পেষিত, ওদের কিন্তু সাহিত্য ভীষণভাবে কিন্তু যন্ত্রণা কাটে, এবং লোক সংস্কৃতি কেন্দ্রিক। তুমি লোকজীবন, লোক সংস্কৃতি বললে লোকজীবন কেন্দ্রিক। একদম একদম। আমি এক জাপানিজ স্কলার, তিনি আমার কাছে এসেছিলেন, খুব সুন্দর বাংলা বলে এবং আমার থেকেও পরিশীলিত বাংলা, মার্জিত বাংলা। বিশ্বভারতীতে 6 বছর ধরে গবেষণা করছে। সে বলছে দাদা আমার একটাই শখ যে প্রতি বছর আমি বিভিন্ন দেশ ভ্রমণ করি। আপনি যে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন, কোন দেশের ল্যাঙ্গুয়েজ পলিসি আপনার সবচেয়ে ভালো লাগে? বলে পাপুয়া নিউ গিনি। বলে কেন? বলে পাপুয়া নিউ গিনি থেকে 2 বছরের বয়সেই বাচ্চাকে স্কুলে যেতে হয়, মন্টেসেরিতে। আচ্ছা। এবং তার কোনো বই থাকে না, কিচ্ছু থাকে না, খালি খেলাধুলার জিনিসপত্র। সে স্কুলে যাবে, তাকে টিউব পরিয়ে সুইমিং পুলে ছেড়ে দেবে, বিভিন্ন থাকবে, তারপরে তার একটু খেতে দেবে, তারপর আবার ওই খেলাটা খেলো। আর শেষে 1 ঘন্টা স্কুলের মিস বা মাস্টার সে তাকে নানা রকম গল্প বলবে। সে যখন ক্লাস 6-এ উঠবে তখন তাকে বই দেওয়া হবে এবং তখন সে ঠিক করবে আমি কোন ল্যাঙ্গুয়েজটা পড়বো। এটাই হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে তো এগুলি হওয়ার না। আমাদের শুধু প্লেটা একটু বোধহয় সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদের এখানে এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে আমরা যদি বলি মাতৃভাষার নামে আমরা বিভিন্ন ভাষা গোষ্ঠীর বা পরিশীলিত যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে বা সংবিধান স্বীকৃত যে ভাষা, সেগুলিকে আমরা চাপিয়ে দিচ্ছি শিশুর উপর। এই আর কিছুই না। ঠিক এই না, আপনার প্রচুর মানে এই বিষয়গুলো নিয়ে জানা। না, এগুলি এখন একটু শিলিগুড়ি শহর তো
কারোর শহর না, এখানে যে ব্যবসা করে তারই শহর এটা। ঠিক, আমরা এই জায়গাটা আপনি কি বলবেন যে শিলিগুড়িতে আপনার জন্ম, বেড়ে ওঠা, এমনকি কর্ম এবং আপনার অনেকটা পথ পেরিয়ে আসা, তাই না? জীবনের শেষ দিকে না, শেষ দিক নয়, এখনই প্রচুর কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, সে ঠিক। তো কি মনে হয় এখনকার সংস্কৃতি? পাহাড় আছে একটা, আমাদের তো একটা নেপালি সাহিত্য শিলিগুড়ি রয়েছে। খালি বললে ভুল হবে। হুম, আমার সাথে বেশ কয়েকজন শান্তিনিকেতনে একটা ছোট্ট বক্তৃতা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। হুম, সেখানে বেশ যেহেতু আমি শিলিগুড়ি, আমি অশেষ দাস বা জ্ঞানী বলে না, না না, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল উত্তরবঙ্গের 3টি প্রধান প্রবলেম কি। হুম, তার নাম সমতলে কামতাপুর, পাহাড়ে গোর্খাল্যান্ড, আর সমগ্র উত্তরবঙ্গ জুড়ে যে সমস্যা সেটা হচ্ছে চা বাগান। আচ্ছা, এই 3টি জায়গা যদি আমরা ঠিক করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে মনে হয় উত্তরবঙ্গে কোনো আলাদা কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, যেমন আমাদের নদী নেই, আগে এই বৈশাখ মাসে যে মহানন্দা জল থাকতো, সেই বৈশাখী না, কাল বৈশাখীও নেই, না, সেই মহানন্দাও নেই, সেই বৃষ্টিও নেই। এটাকে আমাদের ফিরিয়ে আনতে লাগবে। তো ওর মধ্যে একজন অধ্যাপক ছিলেন, তিনি বলছেন যে আমি মালদার গম্ভীরা গানের উপর কাজ করেছি। তখন আমি উনি 3টা না 4টা বিষয় MA পাস। তখন আমি দেখেছি এবং দেখে শুনে আমার মনে হচ্ছে এটাই ঠিক। একমাত্র চায়ের থেকে উত্তরবঙ্গে বেকার সমস্যা মেটানো যেত। তারপরে পর্যটন তো আছেই, আর এখন যেটা হচ্ছে পর্যটনের নামে একটা আদি খেতামি, যে পাচ্ছে সে একটা করে দিচ্ছে আর কি। এই জঙ্গল কেটে কেটে এগুলো হচ্ছে, এতে ভীষণ ভাবে দূষণ বাড়ছে। কিছুদিন আগে প্রয়াত হলেন আমাদের স্যার অধ্যাপক অর্ণব সেন। হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন অশেষ এত লক্ষ গাছ কাটলো, হ্যাঁ, এই দুঃখ আমি রাখবো কোথায়। এগুলি আপনি চিন্তাই করবেন না, কারণ আপনাকে আরো দীর্ঘদিন বাঁচতে হবে। স্যার চলে যাওয়া মানে আমাদের উত্তরবঙ্গের একজন অভিভাবককে আমরা হারালাম, এছাড়া আর কিছু বলা যায় না। অসুবাবু আর উনি ছিলেন, আর তার আগে তো অনেকেই চলে গেছেন। চমং লামা একজন ছিলেন, সত্যিকারের উত্তরবঙ্গকে ভালোবাসতেন, সেই চা বাগানে থাকতেন। ঠিক ঠিক, ওনার লেখা পাতার নাম জনম, মানে অসাধারণ একটা। তারপরে একজন কবি ছিলেন, পরে তিনি দৃষ্টি হারিয়েছেন, সনদ চট্টোপাধ্যায়। সনদদা, হ্যাঁ, মনে আছে, আমরা পদ্মর পক্ষ থেকে তাকে, তখন ছিল বেঁচে রেডিওতে, তনুময় সনদদা আমাকে বলছিল, আমি বলছিলাম আপনি সাদ্রি ভাষায় এই রবীন্দ্রনাথ অনুবাদ করলেন কেন? বলে অশেষ একটা তো কিছু করতে না, বলে তবে তোমাকে আমি বলছি যে আমার বাড়িতে 2জন সাদ্রি এসেছিল, তারা শিক্ষিত, ম্যাট্রিক পাস, তারা আমাকে আমার এই অনুবাদ করা গানগুলি সাদ্রিতে শুনিয়ে গেছে। এর থেকে বড় উপহার আর আপনাকে বলে না, আমার আর নোবেলের প্রয়োজন নাই। এটা উনি হাসতে হাসতে বলছেন। এই মানুষগুলো না যথাযোগ্য সম্মান কিন্তু না পাননি, চমং লামার পাওয়া উচিত ছিল। হ্যাঁ, না, তাদের যারা চলে গেছেন, এই মরণোত্তরও তো অনেক কাজ করা যায়, ইতিহাস সংরক্ষণ তো আমাদের একটা বড় কাজ, তাই না? অবশ্যই। সেগুলো তবে একটা কথা বলি রিমি, রিসেন্ট তুমি হয়তো জানো, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শিলিগুড়ি স্মরণিকা নামে 900 পাতার একটা বই বের করেছে। আচ্ছা, এবং যেটা হয় আমাদের রাজ্যে, যে দল ক্ষমতায় থাকে সে দলেরই প্রাধান্য থাকে, সেই আমরা কিছু জানি না। কিন্তু আমি বইটা শুধু ইন্ডেক্সটা দেখলাম, ওখানে কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে বীরেনচন্দ্রের মতন লোক লিখেছে। বীরেনচন্দ্র তো শাসক দলের লোক না, ও এখন বিরোধী দলের লোক। আমি কোন দলকে পেট্রোনাইজ করি না, আমরা একদম মানে নির্দল তস্য নির্দল। আমি একসময় রাজনীতি করতাম, বামপন্থীদের সাথে জড়িত ছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি। আমরা সকলেই গণতান্ত্রিক লেখক শিল্পী গোষ্ঠী ছিলাম। এখন এটা একটা ভালো কাজ হয়েছে আমার ধারণা, যে মিউনিসিপ্যালিটি যে উদাহরণটা সৃষ্টি করলো, এটা এই পথে এখন অনেকেই হাঁটবে, এটা করতে হবে। শিলিগুড়ি গ্রাম নাম, কি সুন্দর সুন্দর গ্রাম নাম। আমাদের গ্রামের নাম যেমন ফাঁসিদোয়া, তেমনি এই ফাঁসিদোয়াতে একটা মৌজা আছে, ফাঁসিদোয়া থানাতে 119টা মৌজা আছে, তার একটা মৌজার নাম আছে ভালো মানসি। ভাবতে পারো, অসাধারণ। আমাদের গ্রামের নাম মাটিগাড়া,
সারা পৃথিবী জানে। মাটিগার হাট নিয়ে তোমার একজন গবেষক এসেছিল বোম্বে থেকে, শুভেন্দু রাশি, আমাদের নর্থ বেঙ্গলে ছিল, ধূপগুড়ি। তার পাশের গ্রামটার নাম কি জানো? বলে না, পাশের গ্রামটার নাম তোম্বা। আমাদের শিলিগুড়ি মহকুমায় 382টা মৌজা আছে, সেই 382টা মৌজাই বাংলায় নাম। আর কয়েকটা হচ্ছে তোমার ধিমালদের ভাষায়, যেমন কেতুগাবু, এটা ধিমালদের ল্যাঙ্গুয়েজ, যেমন হাঁসকোয়া ধিমালদের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমাদের দিকে একটা গ্রাম আছে শাহু নদীকে কেন্দ্র করে, শাহুডাঙ্গি। হ্যাঁ, শাহুডাঙ্গি তো ডাঙ্গার জমিকেই বলা হয়, ডাঙ্গি নদীর পাড়ে। খাপরুল, যেটার নাম ছিল এখন হয়েছে খাপরাইল। খাপরাইলটা কি? যেখানে শক্ত করে বাঁধা হয়, এটা বড়দের ভাষা। আচ্ছা, তার মানে এখানে যে এত জনজাতি, তাদের কিন্তু প্রভাব নিশ্চয়ই রয়েছে, তাদের বসবাস নামগুলো, তাই না? গাড়ি ধুরা, ধুরা নামের অর্থ কি? গাড়ি নাম তো তুমি জানো, গাড়ি মানে গাড়ি, গরুর গাড়ি হতে পারে, মোটর গাড়ি হতে পারে, রেলগাড়ি হতে। ধুরা হচ্ছে গ্রাম, যেই গ্রামে গাড়ি রাখা হয়। সিপাহী ধুরা, যেই গ্রামে সিপাহীরা থাকে। আচ্ছা, মানে প্রত্যেকটা এরকম ভাবে প্রত্যেকটা গ্রামের পেছনে ইতিহাস লুকিয়ে আছে, আমরা সবকিছু উদ্ধার করতে পারিনি। আর আপনি সদ্য একটা কাজ করেছেন, মানে ওই ধিমালদের নিয়ে, যে না সাঁওতাল, হ্যাঁ, এই শিলিগুড়ির সাঁওতালদের বিষয়টা একটু। শিলিগুড়িতে প্রথমত এদের মাইগ্রেশন তো হয়েছিল 1864 আগে, প্রথম চা বাগান করার আগে। এরা ছোটনাগপুর, তারপরে রাঁচি, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা থেকে এসেছিল। তা শিলিগুড়ি সাব ডিভিশনে সাঁওতালের পরিমাণ খুব কম, যার ফলে এখন হাতে খুঁজে বেড়াতে হয়, কিন্তু আছে। আমি এরকম 4-5 জনকে পেয়েছিলাম। 4-5 জন? হ্যাঁ। আচ্ছা, আসলে আরো অনেক আছে, হয়তো 1000, 2000, 3000 হবে, খুঁজে বের করা তো মুশকিল। কিন্তু এখানে তো ওই যে শিলিগুড়ির একদম কাছাকাছি জায়গাগুলো, চা বাগান, সেখানে তো অনেক সাঁওতাল, না, আদিবাসী আছে সেখানে। ওরাও মদেশীয় বলা হয়, মধ্যপ্রদেশীয়। আচ্ছা আচ্ছা, যারা তোমার ওই ইসের থেকে এসেছিল, মধ্যপ্রদেশের থেকে যে রাজ্যটা হলো, ওখান থেকে এসেছিল, ছত্তিশগড়। আচ্ছা, তাদের বলা হয় মদেশীয়, মধ্যপ্রদেশীয়। আচ্ছা, সেখান থেকে। এখন প্রথম পর্যায়ে এসেছিল 12টি জনগোষ্ঠী, তার একটি জনগোষ্ঠী সাঁওতাল। সাঁওতালরা ছিল খুব পরিমাণে অল্প, এবং এখানকার যে সাঁওতাল, তারাও লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা অনেকটা এগিয়ে গেছে। তারা শহরে থাকে, তাদেরকে তুমি এখন সেই সংস্কৃতিকে তারা ধরে রাখছে না। যেমন বীরভূমেও যে সাঁওতাল, আমরা তো রবীন্দ্রনাথের প্রচুর পেয়েছি, সেই সাঁওতাল আর সাঁওতাল নেই না। ওরা ওইখানকার আলাদা করে নিজস্ব একটা সংস্কৃতি, আবার পারিপার্শ্বিক সংস্কৃতি মিলেমিশে একটা সংস্কৃতি গড়ে উঠবে, এটা আমাদেরও হয়েছে। এই তাদের কাছে গিয়েছিলাম, তারা বললো যে দাদা, আমরা সেগুলো, তোমরা সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, এগুলি বলে নাম শুনেছি। ওরা মানে আমাদের মতন ওরাও নাম শুনেছে। ওরা এখানে টানাভগত আন্দোলন করেছিল, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। কে বলবে? তারপরে তোমার এই যে মুন্ডা, বাঙালিরা সবচেয়ে তাদের ভাষার জন্য যার কাছে সবচেয়ে বেশি ঋণী, এটা আমার কথা নয়, এটা হচ্ছে ভাষার ইতিহাস যিনি তৈরি করছেন, ডক্টর সুভাষ ভট্টাচার্য, যে আমাদের বাংলার ভাষার একটা বিরাট শব্দকোষ এসছে এই মুন্ডাদের ভাষা থেকে। সেই বিরসা মুন্ডা, তাদেরকে আমরা স্বাধীনতা সংগ্রামী বলি না, বলি বিদ্রোহী। এটাই সবচেয়ে আশ্চর্যের, এটা দুঃখের। আর থারু বলে যে জনগোষ্ঠীটা ছিল এখানে শিলিগুড়িতে, মূলত 4টে জনগোষ্ঠী ছিল, সান অফ দি সয়েল বলতে যা বুঝায়। থারু, ধিমাল, রাজবংশী, মেচ আর বড় একই। থারু দুটো বলে একটা তোমার আমাদের মৌজাও আছে, ওটা জমিদারও ছিল, যোদ্ধারও ছিল ওই থারুরা, তারা এখন সব রাজবংশী হয়ে গেছে। এটাকে বলে গ্রেটার ইনফ্লুয়েন্স। ধিমালদের একটা বিরাট অংশ রাজবংশী হয়ে গেছে। এই জায়গাটা শিলিগুড়ি একটা ট্র্যাজেডি, যে কেউ তাদের ফোর্স করেনি, কিন্তু মানুষ হয়ে গেছে একটা অন্য আকাঙ্ক্ষা নিয়ে। যেমন আজকে কেউ একটা চাকরি পাওয়ার আকাঙ্ক্ষায় চুপচাপ এসসি হয়ে যাচ্ছে, আবার কেউ কিছু করার আশায় সে একটা পৈতা ঝুলিয়ে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার এখানে। মানুষ অনেকে তো আবার আপনি যেটা বললেন, এসসি এসটি সুবিধার জন্য
হয়ে যাচ্ছে আর কি, মানে এটাকে কি বলবো, ইচ্ছাকৃত, যে মানে এগুলো ইচ্ছাকৃত। ইচ্ছা রূপান্তর, যেরকম আমরা বলি আর কি, ইচ্ছা মৃত্যুর মতো। এখন আমি যদি বলি যে আমি বাঙালি না, হ্যাঁ কার কি বলার আছে? ঠিক। আমি বাঙালি না হলে কেউ হয়তো বলতে পারে তুই কি, আমি বললাম ঠিক আছে আমি বিহারি, বল হিন্দিটা, এর বেশি আর কিছু বলা যায় না। এটা আঘাত করা হয় মানুষকে ব্যক্তিগতভাবে, সেটা উচিত না। অশেষদা অনেক কথা শুনলাম এবং আরো অনেক শোনার আকাঙ্ক্ষা কিন্তু আরো বেড়ে গেল। অবশ্যই পরবর্তীতে আমাদের একটা নব পর্যায়ের ভাবনা আসছে আর কি, একটু একটু করে দেখা যাক সময় কি বলে। আমাদের আড্ডাগুলির অন্দরমহলে আজকে অশেষ দাস বিশেষজ্ঞ, তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত, আপ্লুত। অশেষ দা, আপনাকে অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগছে। এই যে দেখছি আড্ডাগুলি, যেটা রাজস্থানে দেখে এলাম সত্যজিৎ রায় সেই সোনার কেল্লাতে, সেটা রয়ে গেছে, সেই ছবি আমার পকেটেই আছে মোবাইলে। এই সমস্ত দেখে এলাম, আর তোমার এখানেও দেখলাম বাঙালির ঘরে ঘরে সত্যজিৎ, রবীন্দ্রনাথ, বঙ্কিমেরা থাকবেই। আর সত্যজিৎ রায় তো এখন মানে তার উক্তি সমস্ত কিছু তো সে আজকের রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে। ও আরো হবে, কিছু করার নেই। দড়ি ধরে মানতাম রাজা হবে খান খান। সত্যি কথা বলতে কি, যে একাডেমিশিয়ান যারা যারা লেখাপড়া করে বা একটু এক্সট্রাঅর্ডিনারি চিন্তা ভাবনা করে, তারা আজকে যা ভাবে রাজনীতিবিদরা তার থেকে 30-40 বছর পিছিয়ে থাকে। এই আমার ভালো লাগলো আড্ডাগুলি। আমি আর এতদিন আমার নিজের মধ্যেকার যে পাপবোধটা ছিল সেটা কিছুটা ঘুচিয়ে দিলে তুমি। অনেক ভালো লাগলো এবং আড্ডাগুলির আড্ডায় আপনাকে পাবো, নিয়মিত পাবো অবশ্যই, সেই আশা করছি। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানেই শেষ হলো, আবারও দেখা হবে আগামী পর্বে। নমস্কার।